আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ তোমরা। তো দেখো, আমরা আমরা পড়ছিলাম হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। তো আমরা দেখি আজকে আমাদের কি ছিল। আমরা পড়ছিলাম মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো মেটাফিজিক্যাল পোয়েট্রির আজকে আমরা পড়বো হচ্ছে এইটা: হোয়াট সিমিলারিটিজ ডাজ এলিয়ট ডিসকভার বিটুইন মডার্ন পোয়েটস অ্যান্ড দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, এইটা। আর আমরা যদি সময় পাই তাহলে এই প্রশ্নটা পড়বো: হাউ ডাজ এলিয়ট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইন্টেলেকচুয়াল পোয়েট অ্যান্ড দ্য রিফ্লেক্টিভ পোয়েট। এই দুটা প্রশ্ন নিয়ে আমরা আজকে কাজ করবো, নেক্সটের দিন থেকে এগুলো হবে। আচ্ছা, আরেকটা জিনিস। আমি তোমাদেরকে, তোমরা ছিলা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিতে, তাই না? রবি মঙ্গল বৃহস্পতি তোমাদেরকে আবার রবি মঙ্গল বৃহস্পতিতেই একটু ব্যাক করাইতে হবে। এর কারণ হলো, আমরা এই যে থার্ড ইয়ার, নিউ থার্ড ইয়ার, এই দুইটাকে আমরা আমি ভেবেছিলাম যে হয়তোবা ওল্ড থার্ড ইয়ারের পরীক্ষাটা হয়ে যাবে রোজার আগেই, বা রোজার আগে অন্তত শুরুটা হবে। তো কিছুই হয়নি, এই জন্য আমি চিন্তা করতেছি যে তোমাদেরকে আবারও রবি মঙ্গল বৃহস্পতিতে নিয়ে যাব। আর যেহেতু সামনে রোজা আসতেছে, এই জন্য এটা করা। আর তাছাড়া একদিনে তিনটা ক্লাস টানা, এটা নেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো। আর সামনের দিন থেকে আমরা পড়বো হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি আগের মতো ওই সময়টাতেই, 9টা থেকে 10টা। তো তোমাদের কিছু বলার থাকলে বলো। রবি মঙ্গল বৃহস্পতি। স্যার আমার জন্য ভালো হবে স্যার। আচ্ছা, হ্যাঁ, অনেকে আমাকে বলতেছিল যে রবি মঙ্গল বৃহস্পতিতে আবার নেওয়া যায় কিনা। জি স্যার, টাইমটা ঠিক আছে, যেটা ফিক্সড করছেন এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি সামনের দিন থেকে হবে, মানে আগামীকালকে তোমাদের ক্লাস আছে। আগামীকালকেও তোমাদের ক্লাস হবে। আজকে হচ্ছে, আগামীকালকে হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9টায়, 9টা থেকে 10টা। ওকে। তো চলো আমরা আমরা আজকে শুরু করি। হ্যাঁ, স্পোকেন ক্লাসটা নিয়ে আমি কথা বলবো, স্পোকেন ক্লাসে কথা বলবো। আমি ওটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে কি করব এটাতে। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো এখানে এখানে আমরা এই দুইটা প্রশ্ন নিয়ে তাহলে আজকে শুরু করি। আমরা চলে যাই আমাদের ফোর্থ ইয়ার ক্রিটিসিজম। এই একটা, আর একটা হচ্ছে এই একটা। আমাদের সাজেশন অনুযায়ী আমাদের হোয়াট সিমিলারিটিজ ডাজ এলিয়ট ডিসকভার বিটুইন মডার্ন পোয়েটস অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েটস। আর আমরা যদি এইটাতে দেখি তাহলে হোয়াট সিমিলারিটিজ ডাজ আছে এই প্রশ্নটাই। তো চলো আমরা এই প্রশ্নটা আগে পড়ি। প্রশ্নটা ইজি আছে এবং প্রশ্নগুলো ছোট, খুব বেশি কঠিন না। দেখো, এর আগে তোমরা ইচ্ছা করলে আরেকটু ইন্ট্রোডাকশন বড় করতে পারো, কনক্লুশন আরেকটু বড় করতে পারো, বড় করে আরো বড় করতে পারো। তবে এখানে যতটুকু আছে এটুকু লিখলেও হবে। এখানে বেশ একেবারে পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে আর কি, যা যা চেয়েছে ততটুকুই লেখা আছে। দেখো এখানে বলতেছে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি হ্যাজ আ ইউনিক প্লেস ইন ইংলিশ লিটারেচার। মেটাফিজিক্যাল পোয়েট্রির ইংলিশ লিটারেচারে একটা ইউনিক প্লেস রয়েছে। It's totally different from the poetry of all periods except the modern age and some Elizabethan poets such as Shakespeare, Middleton, Chapman, and Jason and Johnson, etc. etc. তো হয় না, ইত্যাদি তো আর মানুষের পরে তো আর ইত্যাদি হয় না, তাই না? অ্যান্ড সো অন, এবং আরো অনেকে। তো বলতেছে যে ইট ইস টোটালি ডিফারেন্ট। আমাদের ইট বলতে এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা বলতেছে। মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পূর্ণ আলাদা ফ্রম দ্য পোয়েট্রি অফ অল পিরিয়ডস,
সমস্ত পিরিয়ডস এর পোয়েট্রির থেকে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি আলাদা, এক্সেপ্ট, অর্থাৎ মডার্ন এজ এবং কিছু এলিজাবেথান পোয়েটস, বিশেষ করে শেক্সপিয়ার, মিডলটন, চ্যাপম্যান এবং জেসন এর পোয়েট্রি ছাড়া অন্য সব পিরিয়ড থেকে আলাদা। তার মানে একটা জিনিস দেখো, মেটাফিজিক্যাল পোয়েট্রিটা শুরু হচ্ছে কখন? উইলিয়াম শেক্সপিয়ারের ঠিক পরের সময়টাতেই তো, তাই না? তো কাছাকাছি সময়টাতে। এজন্য এদের ভিতরে একটা মিল রয়েছে, কিন্তু অন্যান্য যুগের সাথে মিলটা নাই। বা আমরা মডার্ন এজে যারা বাস করি, আমাদের মডার্ন পোয়েট্রি বলতে সব রকমই আমাদের মডার্ন এজে এসে লিরিক্যাল পোয়েট্রিও রয়েছে, ব্ল্যাঙ্ক ভার্সের পোয়েট্রিও রয়েছে, ড্রামাটিক মনোলগ, মেটাফিজিক্যাল থেকে শুরু করে এপিক টেপিক সবই কিন্তু এখনকার মানুষরা লিখে থাকে, তাই না? এখনকার মানুষদের এরকম কোনো স্পেসিফিক ইয়ে নাই যে এই যুগের এত থেকে এত বছর পর্যন্ত শুধুমাত্র মেটাফিজিক্যালি লিখেছে, শুধুমাত্র ওই এপিক লিখেছে, শুধুমাত্র নোভেল বা ট্র্যাজেডি বা কমেডি এগুলোই প্রাধান্য বিস্তার করছে, এরকম না। বরং বর্তমান যুগে এই মডার্ন এজে এসে সবাই সবকিছুই লিখে থাকে। তো এই এজেও তার মানে মেটাফিজিক্যাল কিছু পোয়েট্রি হয়, লেখা হয় অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে। সুতরাং এই এজে ছাড়া অন্য এজের সাথে, বিশেষ করে তোমরা যদি চসারিয়ান এজ দেখো, মানে আর্লি মিডিল এজ, আর্লি ইংলিশ যেটা, আর্লি এজ, ওল্ড ইংলিশ যেটা সেটা, তারপরে এলিজাবেথান যুগের মানে রেনেসান্স পিরিয়ডের শুরুর দিকে, আর্লি রেনেসান্স পিরিয়ড যেটা, বা অ্যাংলো স্যাক্সনের কথা যদি বলি, বা আমরা যদি নিও ক্লাসিক্যাল এজের কথা বলি, তারপর রোমান্টিক এজের কথা বলি, এরা কিন্তু এই মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখে নেই। বাট এলিজাবেথান যে যুগ বা তার এর আশেপাশে যে যুগটাতে তোমার প্রচুর এবং এই মডার্ন এজটা এসে 1901 সালের পর থেকে আর কি, এই সময়টাতে এসে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির সাথে একটা মিল রয়েছে। দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি পেভস দ্য ওয়ে ফর দ্য মডার্নিটি ইন দ্য 20th সেঞ্চুরি। মেটাফিজিক্যাল পোয়েট্রি 20th সেঞ্চুরিতে এসে যেন একটা রাস্তা করে দিয়েছে। মেটাফিজিক্যাল পোয়েট্রি মূলত এই মডার্নিটির যে রাস্তা, সেই রাস্তাটা যেন প্রশস্ত করেছে, যেটা 20th সেঞ্চুরিতে শুরু হয়েছে। The modern poets like Eliot, Yeats, and many others adopted the metaphysical style, and so metaphysical and modern poetry works in the same manner. মডার্ন পোয়েটস, বিশেষ করে এলিয়ট, ইয়েটস এবং অনেক অন্যান্য আরো যে পোয়েটরা রয়েছে, তারা মেটাফিজিক্যাল স্টাইল এবং আরো অনেক কিছুই, মেটাফিজিক্যাল বা মডার্ন, মানে এগুলোকে তারা অ্যাডপ্ট করে নিয়েছে, এগুলোকে তারা গ্রহণ করেছে। এবং মেটাফিজিক্যাল এবং মডার্ন পোয়েট্রি একইভাবে কাজ করে থাকে, যেভাবে কাজ করেছে হচ্ছে, মানে মডার্ন পোয়েট্রি এবং মেটাফিজিক্যাল পোয়েট্রি একই রকম ভাবে কাজ করে থাকে, এক কথায়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মেটাফিজিক্যাল পোয়েট্রি 20th সেঞ্চুরির যে প্রশস্ত রাস্তাটা, মডার্নিটির যে রাস্তাটা সেটাকে প্রশস্ত করেছে। মডার্ন পোয়েটরা তারা, বিশেষ করে এলিয়টস, ইয়েটস, এরা মেটাফিজিক্যাল স্টাইল গুলো এবং অন্যান্য আরো অনেক কিছুকে তারা গ্রহণ করেছে। এবং মেটাফিজিক্যাল এবং মডার্ন পোয়েট্রি একইভাবে কাজ করে থাকে। It touches our heart through intellect, while Elizabethan, Romantic, and Victorian poetry appeals to our heart directly. বলা হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি মূলত ইন্টেলেক্ট দিয়ে, তাদের জ্ঞান, তাদের রাইটিং এর ভেতরে যে পাণ্ডিত্যতা রয়েছে, এইগুলো দিয়ে তারা আমাদের হৃদয়টাকে জয় করে। অন্যদিকে এলিজাবেথান, রোমান্টিক এবং ভিক্টোরিয়ান পোয়েট্রি গুলো ডিরেক্ট আমাদের হৃদয়কে জয় করে। পোয়েট্রি অফ ইংলিশ লিটারেচার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। ইংলিশ লিটারেচার পোয়েট্রিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে মিউজিক্যাল আর একটা ইন্টেলেকচুয়াল। মিউজিক্যাল বা লিরিক পোয়েম যেটা সেটা, এবং আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কবিতা। মেটাফিজিক্যাল অ্যান্ড মডার্ন পোয়েট্রি ইজ intellectual as it appeals to us through reason, and Elizabethan, Romantic, and Victorian poetry is musical because it directly appeals to our heart without reason. বলতে মেটাফিজিক্যাল পোয়েট্রি এবং মডার্ন পোয়েট্রি এই দুইটা আমাদের আহ, মানে এই দুইটা পোয়েট্রি হচ্ছে ইন্টেলেকচুয়াল পোয়েট্রি, এবং এইটা রিজন দিয়ে আমাদেরকে মানে অ্যাপিল করে থাকে। মানে এটা আমাদের কাছে, এটাকে পড়তে হলে বা বুঝতে হলে আমাদের রিজন দিয়ে বুঝতে হয়, প্রোজ অ্যান্ড রিজন দিয়ে বুঝতে হয় আর কি। জ্ঞান বা যুক্তি, লজিক, এগুলো খাটিয়ে আমাদেরকে বুঝতে হয়। অন্যদিকে এলিজাবেথান, রোমান্টিক এবং ভিক্টোরিয়ান পোয়েট্রি
এগুলো যেহেতু মিউজিক্যাল পোয়েট্রি, এগুলো ডিরেক্টলি আমাদের হৃদয়কে আকর্ষণ করতে পারে এবং কোনো রকমের রিজনের দরকার হয় না, আমরা এগুলো পড়েই বুঝতে পারি, ডিরেক্টলি বুঝতে পারি। কোনো কবিতা যদি এই যুগের আমরা নাও বুঝতে পারি, তাও এখানকার ইমেজেরি এগুলো দিয়ে আমরা অনেক কিছুই ফিল করতে পারি। আর মেটাফিজিক্যাল পোয়েট্রিকে আমাদের বুঝতে হলে আমাদের ডিরেক্ট আমাদের জ্ঞান থাকা লাগবে, পোয়েট্রি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, নইলে পারবা না বুঝতে। যেমন ধরো, তোমরা যদি পড়ো, আমি ফার্স্ট ইয়ার থেকে উদাহরণ নিয়ে আসি। তোমরা ফার্স্ট ইয়ারের যদি গুড মরো পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা না যে এখানে কি বলা হচ্ছে, কি বলতে চাচ্ছে। সেভেন স্লিপার্স ডেন নিয়ে আসতেছে কেন, কেন ওই কি বলে হেমিস্ফিয়ার নিয়ে আসতেছে, এখানে যে কনসিপ্ট জিনিসটা আছে এগুলো আমরা বুঝবোই না, এগুলো বুঝতে হলে জ্ঞান লাগবে। বাট যদি তুমি রোমান্টিক পোয়েট্রি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ওইটা পড়ো, তোমার কোনো জ্ঞানের দরকার হবে? টু অটাম যদি পড়ো, কোনো জ্ঞানের দরকার হবে? দরকার হবে না। ওইটা জাস্ট শুধু তুমি পড়লেই একটা চিত্র তোমার সামনে দাঁড়িয়ে যাবে এবং ওইটাতেই তুমি অনেক কিছু বুঝে ফেলবা। In metaphysical poetry, feelings and thoughts are unified, which makes it less musical. মেটাফিজিক্যাল পোয়েট্রিতে ফিলিংস এবং থট এই দুটাকে ইউনিফাই করা হয়, একত্রিত করা হয়, এবং যেটা এর মিউজিক্যাল যে বিষয়টা থাকে, লিরিক্সিজম যেটা থাকে, এটাকে তোমার লেস করে দেয়, কমিয়ে দেয়, কম গুরুত্বপূর্ণ করে দেয়। In Elizabethan lyrical poetry, music is for music's sake, while in metaphysical poetry, music is for the sake of meaning. বলা হচ্ছে এলিজাবেথান যে লিরিক্যাল পোয়েট্রি রয়েছে, এগুলোকে মিউজিকের জন্যই এগুলোকে ইউজ করা হয়। মানে এই কবিতাগুলো যেন ভবিষ্যতে কেউ ইচ্ছা করলেই সুর দিয়ে গান বানাইতে পারে, মানে এরকম ভাবেই যেন তৈরি করা হয়। অন্যদিকে মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলোতে মিউজিক ইউজ করা হয় মিনিং এর স্বার্থে, মিনিং গুলোকে যাতে আরো কমপ্লেক্স করা যায় বা আরো ইজি করা যায় বা আরো বেশি হচ্ছে তোমার এগুলোকে গুরুগম্ভীর করে তোলা যায়, এই জন্যই ওখানে লিরিসিজম বা মিউজিক বিষয়টা ইউজ করা হয়ে থাকে। Eliot's purpose is to show that the metaphysical poets also possessed qualities similar to those of the modern poets. মেটাফিজিক্যাল, আচ্ছা, ইলিয়টসের পারপাস ইজ টু শো, ইলিয়টসের উদ্দেশ্য হলো, ইলিয়টস হচ্ছে মডার্ন পোয়েট, তো মডার্ন পোয়েট ইলিয়টসের উদ্দেশ্য হলো is to show that metaphysical poets also possessed qualities similar to those of the modern poets. অর্থাৎ এলিয়টস তিনি দেখিয়েছেন যে মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে ওই কোয়ালিটি রয়েছে যে কোয়ালিটি গুলো মডার্ন পোয়েটদের ভেতরেও রয়েছে, এটা তিনি দেখিয়েছেন। Metaphysical poetry is remarkably famous for its speaking tone, an abrupt dramatic opening in which the poet addresses his beloved and God unconventionally. মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলো উল্লেখযোগ্যভাবে অনেক বিখ্যাত, কারণ এর ভেতরে এর স্পিকিং টোনটা রয়েছে এবং অ্যাব্রাপ্ট একটা বিগিনিং রয়েছে বা ড্রামাটিক একটা ওপেনিং রয়েছে, যে জায়গায় পোয়েট মূলত তার যে প্রেমিক বা প্রেমিকা তাকে সম্বোধন করে থাকে অথবা গডকে সম্বোধন করে থাকে আনকনভেনশনালি, কোনো রকমের রীতিনীতি মেনটেন করে না। তোমরা যদি মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার গুলো মনে থাকে তাহলে এটা ভালো করে বুঝতে পারবা। যেমন ধর, মেটাফিজিক্যাল পোয়েট্রির প্রথম কথাই হচ্ছে এর ভেতরে এটা কাইন্ড অফ মনোলগ, এখানে একজন স্পিকার কথা বলে এবং লিসনার শুনে থাকে, মানে ড্রামাটিক মনোলগের মতো। মেটাফিজিক্যাল পোয়েট্রির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ড্রামাটিক্যালি ওপেন হবে, মানে যেহেতু ড্রামাটিক মনোলগ সেহেতু। 3 নাম্বার হচ্ছে এটার তোমার ভেতর কনসিপ্ট থাকবে। 4 নাম্বার হচ্ছে এর সাবজেক্ট হবে হচ্ছে লাভ, ফেইথ, সোল, ডেথ অথবা গড, এই পাঁচটার ভেতর একটা। লাভ, ফেইথ, সোল, ডেথ অথবা গড, এই পাঁচটার ভেতর একটা হবে। এর ভেতরে কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ মানে সমসাময়িক কিছু চলিত ভাষা এর ভেতরে ইউজ হবে। 6 নাম্বার হচ্ছে এটাকে বুঝতে হলে
থট, ফিলিং অ্যান্ড ইমোশন, এই তিনটার মিক্সচার থাকতে হবে, এই তিনটা তোমার ভেতরে থাকতে হবে, তবেই তুমি মেটাফিজিক্যাল পোয়েট্রি বুঝতে পারবা। তোমার ভেতরে থটের কোয়ালিটি থাকতে হবে, আবেগ অনুভূতি থাকতে হবে, তাহলে তুমি এটা বুঝতে পারবে, এবং নলেজ থাকতে হবে তোমার। আদারওয়াইজ তুমি মেটাফিজিক্যাল পোয়েট্রি বুঝতে পারবে না। তো এইগুলো হচ্ছে আমাদের মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য। As the metaphysicals are unconventional in their love for God and beloved, their language is simple and colloquial. যেহেতু তারা মেটাফিজিক্যালরা, তারা লাভ মানে তাদের ভালোবাসা, গড হোক আর বিলাভেড হোক, যেটার প্রতি হোক না কেন, এটা যেহেতু আনকনভেনশনাল, সেহেতু তাদের ভাষাটাও হয় অনেক সাধারণ এবং কলোকুয়াল। This quality is completely absent from Milton, Dryden and Johnson. এই কোয়ালিটিটা পুরোটাই মানে পুরোপুরি ভাবে তোমার অনুপস্থিত মিল্টনের কবিতার ভেতরে, ড্রাইডেন এবং জনসনের কবিতায়। দিস ইজ হোয়াই এলিয়ট সেইস, এবং এই কারণে এলিয়ট বলতেছেন, while the language became more refined, the feelings became cruder. বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যত বেশি রিফাইন্ড হবে, সীমাবদ্ধ হবে বা পরিশুদ্ধ হবে, তত বেশি এর ফিলিংটা হবে হচ্ছে ক্রুডার। ক্রুডার বলতে নিষ্ঠুর, আরো বেশি কর্কশ হবে। হ্যাঁ, তোমার ইয়ের ভেতর থেকে যত ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি কঠিন হবে, এর ফিলিংসটাও অনেক কঠিন হবে, মানে পুরো রাইটিংটার কোয়ালিটিটাও কঠিন হবে, থিমটাও কঠিন হবে। দ্য বেস্ট এক্সাম্পল অফ ল্যাঙ্গুয়েজ সিম্পলিসিটি অ্যান্ড অফ স্পিকিং টোন আর ইন ডান্স, দ্য ক্যানোনাইজেশন অ্যান্ড দ্য গুড মোরো। বলা হচ্ছে যে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির ভাষা যে অনেক সিম্পল এবং এই টোনগুলো যে অনেক সিম্পল, এটা আমরা বুঝতে পাবো ক্যানোনাইজেশন কবিতা যদি আমরা পড়ি থার্ড ইয়ারের, সেইটার ভেতরে আমরা এইটা পাবো। ফর গডস সেক, হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ। দেখো সাধারণ ভাষা না, আমরা এটা পড়েই কিন্তু বুঝতে পারতেছি, আলাদা কিছু বলার দরকার হচ্ছে না। তো এটা তো সিম্পল ভাষা। গুড মোরোতে আমরা বলতেছি, আই ওয়ান্ডার বাই মাই ট্রথ হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভ। এখানে দেখো সিম্পল ভাষা। তো এই দুইটা কবিতা পড়লে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এটা হচ্ছে তোমার সিম্পল ভাষায় দিয়ে, মূলত সাধারণত মেটাফিজিক্যাল পোয়েটরা সিম্পল ভাষা ইউজ করে থাকে। The unification of thought and feeling makes metaphysical poetry logical. বলা হচ্ছে থট এবং ফিলিং এর যে ইউনিফিকেশনটা করা হয়, যে মিক্সচারটা করা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রিতে, এটা এই মেটাফিজিক্যাল পোয়েট্রিকে অনেক লজিক্যাল করে তোলে। হ্যাঁ, অনেক যৌক্তিক করে তোলে, আকর্ষণীয় করে তোলে। This interaction of thought and feeling is only possible when one's mind one's mind works in the logical way. বলা হচ্ছে দিস ইন্টারাকশন অফ থট অ্যান্ড ফিলিংস, এই যে থট এবং ফিলিংস এর যে ইন্টারাকশনটা, এই যে থট অ্যান্ড ফিলিংস এর যে ইন্টারাকশনটা, এটা শুধুমাত্র তখনই পসিবল যখন পুরো একজনের মাইন্ড লজিক্যাল ওয়েতে কাজ করে, তখনই কেবল এটা সম্ভব। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ইন্টারাক্ট দেয়ার থটস অ্যান্ড ফিলিংস, এবং মেটাফিজিক্যাল পোয়েটরা কি করে, তাদের থট এবং ফিলিংস এর একটা মিথস্ক্রিয়া করে থাকে, মিক্সচার করে থাকে, এই দুটাকে কাজে লাগায় একদম। মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ ফেল্ট থট। মেটাফিজিক্যাল পোয়েট্রি হলো ফেল্ট থট, অর্থাৎ এর ভেতরে আমাদের থটটাকে বুঝে নিতে হয়, বা আমরা বুঝতে পারি, বা এটা মানে তুমি না চিন্তা করে, এটা এটা এক কথা কন্টেম্পলেটিভ হয়, ধ্যানযোগ্য, এটাকে চিন্তা করতে হয়, থটফুল হয়ে থাকে মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলো। দ্য পোয়েট ট্রান্সমিউটস হিজ ফিলিংস অ্যান্ড এক্সপেরিয়েন্স ইন্টু লজিক। একটা পোয়েট, মেটাফিজিক্যাল পোয়েট, সে তার ফিলিংস এবং এক্সপিরিয়েন্সকে লজিকে, যৌক্তিক জায়গাতে নিয়ে যায়, ট্রান্সমিউট করে আর কি। দিস ইজ হোয়াই মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ লজিক্যাল অর ইন্টেলেকচুয়াল অ্যান্ড নট সেন্সুয়াস লাইক দ্যাট অফ শেলি, কিটস, তারপরে টেনিসন, ব্রাউনিং অ্যান্ড কোলরিডস। বলতেছে এই কারণে মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলো লজিক্যাল হয়ে থাকে এবং ইন্টেলেকচুয়াল হয়ে থাকে। এগুলো এই শেলি, কিটস, টেনি ব্রাউনিং এবং কোলরিডস এর মতো সেন্সুয়াস হয় না।
এগুলো লজিক্যাল হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলো। The logic in metaphysical poetry is especially the result of poets' peculiar use of conceit, which is the characteristic feature of this age. বলা হচ্ছে এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে লজিকটা, এটা স্পেশালি দ্য রেজাল্ট অফ পোয়েটিক পিকিউলিয়ার ইউজ। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির ভিতরে যে লজিকটা থাকে, যে আর্গুমেন্টটা থাকে বা যে ইন্টেলেক্টটা থাকে, সেটা মূলত সাধারণত হয়ে থাকে আমাদের মেটাফিজিক্যাল পোয়েট্রিরা যখন কনসিট ইউজ করে সেই জন্য। কনসিট ছাড়া কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রি সাধারণ পোয়েট্রি, যখনই এর ভেতর কনসিট ইউজ করা হচ্ছে, সিমিলি মেটাফোর না, কনসিট, কনসিট যখন ইউজ করা হচ্ছে তখনই এটা হয়ে যাচ্ছে লজিক্যাল। ইন হুইচ দ্য ক্যারেক্টার, হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দিস এজ, এবং এটা হচ্ছে এই এজের অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির যে এজ, সেই এজের একটা বৈশিষ্ট্য হচ্ছে লজিক্যাল ইউজ অফ কনসিট। আচ্ছা, এখানে এজ না দিয়ে আমরা এখানে পোয়েট্রিও দিতে পারি। Eliot thus finds out the similarity or affinity between the modern poets and metaphysical poets. এভাবে এলিয়ট একটা সিমিলারিটি পেয়েছেন মডার্ন পোয়েটদের ভেতরে এবং মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে। তিনি কমেন্ট করেন যে হেন্স উই গেট সামথিং হুইচ লুকস মোর, আচ্ছা, লুকস ভেরি মাচ লোক দ্য কনসিট। বলা হচ্ছে যে এই কারণে আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা আমরা কিছু একটা পাচ্ছি হুইচ লুকস ভেরি মাচ লোক দ্য কনসেপ্ট, মানে অনেকটা কনসিটের মতো। এখানে লোকের আলাদা একটা মিনিং আছে, খুব সুন্দর একটা মিনিং। লোক মানে চেহারা না, হ্যাঁ, এটা আলাদা একটা সুন্দর মিনিং রয়েছে। মিনিংটা আমারও মনে পড়তেছে না, আমি একটু দেখি, দাঁড়াও। সত্যি। এই যে শর্ট ন্যারো লেন, হ্যাঁ, ওপেন কামিং টু এ ডেড এন্ড, মানে কোনো একটা রোড, যে রোডটার শেষের দিকে চলে আসছে, যেটা খুবই শর্ট হয়ে গেছে। তো এইটাকে বলা হয় হচ্ছে লোক। তো এটা বলতেছে এখানে যে হেন্স উই গেট সামথিং হুইচ লুকস ভেরি মাচ লোক দ্য কনসিট, যেটা হচ্ছে কনসিটের একটা সংকীর্ণ হয়ে গেছে আর কি। মানে এখানে বলতেছে এলিয়ট ফাইন্ড সিমিলারিটি, মডার্ন পোয়েট এবং মেটাফিজিক্যাল পোয়েটের ভিতরে সিমিলারিটি দেখতেছেন, এবং তিনি এখানে বলতেছেন যে হেন্স উই গেট সামথিং হুইচ লুকস ভেরি মাচ লোক দ্য কনসিট। মানে কনসেপ্টটার ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা সংকীর্ণতা দেখতে পাচ্ছি। সংকীর্ণতা বলতে ওই সংকীর্ণতা না, মানে একটা রাস্তা এক জায়গায় এসে যেন চেপে গেছে। অর্থাৎ রেল লাইন যদি কখনো কোথাও চেপে যায়, তার মানে কি হচ্ছে, আহ দুইটা ধরো ধারা তারা দুইটা এক জায়গায় হয়ে যাচ্ছে। ঠিক এরকমই এই কনসেপ্টটা ইউজ করার ক্ষেত্রে এখানে এসে সংকীর্ণ হচ্ছে বলতে এই মডার্ন পোয়েট এবং মেটাফিজিক্যাল পোয়েটটা তারা যেন এক জায়গায় হয়ে যাচ্ছে, তাদের ভেতরে দূরত্বটা কমে যাচ্ছে আর কি। So it can be said that metaphysical poets and modern poets are possessed similar quality. সুতরাং এটা বলা যেতে পারে যে মেটাফিজিক্যাল পোয়েট এবং মডার্ন পোয়েটরা সিমিলার কোয়ালিটি ধারণ করে, and also similar in its use of obscure words and simple phrasing. এবং আরো একদিক দিয়ে তারা তাদের ভেতরে মিল রয়েছে, সেটা হচ্ছে তারা অনেক অবসকিউর ওয়ার্ডস ইউজ করে, দুর্বোধ্য ওয়ার্ডস ইউজ করে, এবং সিম্পল ফ্রেজিং, তারা সিম্পল ফ্রেজ ইউজ করে থাকে আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের আরো একটা প্রশ্ন। এবারে আমরা আসি হচ্ছে পরের প্রশ্নটাতে। হাউ ডাজ এলিয়ট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইন্টেলেকচুয়াল পোয়েট অ্যান্ড দ্য রিফ্লেক্টিভ পোয়েট? তার যে রাইটিং, সে রাইটিং, এবং হোম ডাজ হি প্রেফার অ্যান্ড হোয়াই, এবং কাকে তিনি অধিকতর পছন্দ করতেছেন, ইন্টেলেকচুয়াল পোয়েটদেরকে নাকি রিফ্লেক্টিভ পোয়েটদেরকে? তো চলো আমরা এখানে পড়ি, খুব বেশি বড় না।
দেখো বলতেছে যে টিএস এলিয়ট, এ ফেমাস পোয়েট অ্যান্ড এসেইস্ট, মেক্স এ ডিস্টিংশন বিটুইন দ্য ইন্টেলেকচুয়াল পোয়েট অ্যান্ড দ্য রিফ্লেক্টিভ পোয়েট ইন হিজ রাইটিংস। টিএস এলিয়ট তিনি একজন পোয়েট এবং একজন এসেইস্ট। তিনি একটা মানে ডিস্টিংশন তৈরি করতেছেন, একটা পার্থক্য তৈরি করতেছেন ইন্টেলেকচুয়াল পোয়েট এবং রিফ্লেক্টিভ পোয়েটদের ভেতরে, তার রাইটিং এর মধ্যে। টু আন্ডারস্ট্যান্ড দিস, লেটস ব্রেক ডাউন দিস টার্ম অ্যান্ড এক্সপ্লোর এলিয়টস প্রেফারেন্সেস। বলছে এটা বোঝার জন্য চলো আমরা এটা ব্রেক ডাউন করি, এই টার্মটা কি জিনিস, অর্থাৎ ইন্টেলেকচুয়াল পোয়েট কাদেরকে বলা হচ্ছে আর রিফ্লেক্টিভ পোয়েট কাদেরকে বলা হচ্ছে সেটা। দেখো এখানে বলতেছে an intellectual poet is someone who relies heavily on their intellect, thinking deeply and analytically. ইন্টেলেকচুয়াল পোয়েট হচ্ছে তারা যারা শুধু যারা খুব হেভিলি তাদের নিজস্ব মেধা বুদ্ধি বিবেচনা সেটার উপরে ডিপেন্ড করে। তারা খুব ডিপলি চিন্তা করে এবং খুবই বিশ্লেষণী হয়ে থাকে। এরা হচ্ছে ইন্টেলেকচুয়াল পোয়েট। দে মে প্রায়োরিটাইজ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অ্যান্ড কমপ্লেক্স থটস ইন দেয়ার পোয়েট্রি। তারা পোয়েট্রি লেখার ক্ষেত্রে সবসময়ের জন্য গুরুত্ব আরোপ করে থাকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো নিয়ে তারা কবিতা লিখবে, এরকমটা। এবং কমপ্লেক্স থট, তাদের পোয়েট্রির ভিতরে কমপ্লেক্স থট নিয়ে আসে। এবং এই ব্যাপারে Eliot describes the intellectual poet as someone who seeks to know the mind of God, exploring the profound questions and philosophical inquiries. এবং এখানে আমাদের এলিয়টস তিনি ডিসক্রাইব করতেছেন যে ইন্টেলেকচুয়াল পোয়েটরা মূলত তারা যারা মূলত আহ গডের মনটাকে যেন তারা জানতে চায়, যে গড কি করতে চাচ্ছেন সেটা যেন তারা জানতে চায়। এবং এটার জন্য তারা অনেক প্রফাউন্ড কোশ্চেন করে থাকে, গভীর কোশ্চেন করে থাকে এবং ফিলোসফিক্যাল ইনকোয়ারি করে থাকে। মানে এক কথায় খুবই থটফুল হয়ে থাকে, তারা খুব চিন্তা ভাবনা করে, তাদের রাইটিং গুলোকে দুর্বোধ্য করে তোলে, তাদের কবিতাগুলোকে তারা এমন পর্যায়ে নিয়ে যায় যেন তারা গডের মন বুঝতে চাচ্ছে। তো এতটাই মানে ইন্টেলেকচুয়াল হয়ে থাকে তারা। অন দ্য আদার হ্যান্ড এ রিফ্লেক্টিভ পোয়েট কি করে? অন দ্য আদার হ্যান্ড এ রিফ্লেক্টিভ পোয়েট is more focused on introspection, looking inward, and exploring personal emotions and experiences. অন্যদিকে রিফ্লেক্টিভ পোয়েট তারা শুধুমাত্র ফোকাস করে থাকে ইন্ট্রোস্পেকশনের উপরে, মানে আত্মদর্শন বা সেলফ এক্সামিনেশন আর কি, যেটা সেটার উপরে। আ- আত্মদর্শন নিয়ে আসলে তারা আত্মদর্শন বা নিজেকে জানা, এটার উপরে তারা ফোকাস করে থাকে। লুকিং ইনওয়ার্ড, তারা নিজেদের ভেতরটার দিকে যেন তাকায়। অ্যান্ড এক্সপ্লোরিং পার্সোনাল ইমোশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং তারা সবসময় যেন চেষ্টা করে ব্যক্তিগত যে আবেগ এবং অভিজ্ঞতাগুলি সেগুলোকে তারা আহ আবিষ্কার করতে চায়, সেগুলোর ভেতরটা তারা জানতে চায়। এলিয়ট সাজেস্ট দ্যাট দ্য রিফ্লেক্টিভ পোয়েট অফেন এক্সপ্লোরস দ্য আনএক্সপ্লোরড ফিলিংস অফ হিজ ওন মাইন্ড। বলা হচ্ছে যে আমাদের এলিয়ট বলতেছেন যে এই পোয়েটরা অনেক সময় তারা নিজেদের মনের আনএক্সপ্লোরড যে ফিলিংস, যেটা সে কখনোই ভাবেনি, এরকম কিছু ফিলিংস গুলোকে তারা আবিষ্কার করে ফেলে। এবং টু কনভে দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিভিজুয়াল কনসাসনেস, এবং মানুষের একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা একজন ব্যক্তির যে তোমার কনসাসনেস যেটা রয়েছে, সচেতনতা, সেটার যে কমপ্লেক্সিটি, সেটার ভিতরে যে কমপ্লেক্সিটি রয়েছে সেটা তারা অনেক সময় জানাতে চায়। এবং এটা করতে গিয়ে তারা নিজেদের মনের অনাবিষ্কৃত অজানা অনেক ফিলিংস বা দিকগুলোকে তারা আবিষ্কার করে ফেলে। তাহলে আমরা কি দেখলাম, ইন্টেলেকচুয়াল পোয়েট যারা, তারা সব সময় খুব বেশি চিন্তা করে, কমপ্লেক্স টাইপের লেখাগুলো লিখে থাকে, এবং তাদের রাইটিং এর ভেতরে তারা অনেক কঠিন কঠিন বিষয়কে তারা উত্থাপন করে। তারা এমন এমন কোশ্চেন, এমন এমন বিষয়কে তারা তাদের রাইটিং উপস্থাপন করে যেন দেখে মনে হয় যে তারা যেন গডের ইচ্ছা কি, গডের যে চিন্তা ভাবনা সেগুলো, গডের মাইন্ডটাকে যেন তারা রিড করতে চায়, এরকমটা। তো এরকম লেভেলের তারা কাজ করে থাকে। অন্যদিকে রিফ্লেক্টিভ পোয়েট কি, রিফ্লেক্টিভ পোয়েটরা তারা সবসময় তাদের কবিতার ভেতরে তাদের নিজেদের চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি, আত্মদর্শন, এগুলোকে তারা উপস্থাপন করে থাকে। এবং এলিয়ট সাজেস্ট করতেছেন যে তারা এই কাজ করতে গিয়ে অনেক সময় তারা তাদের মনের একটা আনএক্সপ্লোরড একটা বিষয়কে অনেক সময় তারা এক্সপ্লোর করে ফেলে।
যেটা তাদের জানা ছিল না। এবং এইটা তারা করে, এবং করতে গিয়ে একজন মানুষের যে তোমার সচেতন মানুষের মনের ভেতরের যে জটিলতা, সেই জটিলতাকে তারা জানিয়ে থাকে। আচ্ছা, এলিয়টস প্রেফারেন্সেস লিনস টুয়ার্ড দ্য রিফ্লেক্টিভ পোয়েট। এটা গেল যে আমরা আমরা জানলাম যে ইন্টেলেকচুয়াল পোয়েট হচ্ছে কাকে বলে, এটা আমরা জানলাম। আর রিফ্লেক্টিভ পোয়েট জানলাম। এবার আমরা আরেকটা প্রশ্নের উত্তর জানবো, সেটা হচ্ছে আহ, তিনি কাদের প্রতি তার আগ্রহ, তিনি কাদেরকে মানে প্রায়োরিটাইজ করতেছেন, কাদেরকে অধিকত পছন্দ করতেছেন এবং কেন করতেছেন, সেটা আবার আমরা জানবো এখানে। এলিয়টস এর প্রেফারেন্সটা হচ্ছে, এলিয়টস সর্বাধিক পছন্দ করতেছেন রিফ্লেক্টিভ পোয়েট যারা, তাদেরকে। অ্যান্ড হি প্রোভাইড সেভারাল রিজনস ফর দিস ইনক্লাইনেশন, এবং তাদের প্রতি যে তার যে এই যে ঝোঁক, এই ঝোঁকের প্রতি, ঝোঁকের ব্যাপারে তিনি অনেকগুলো লজিক দেখাচ্ছেন। তিনি এই ব্যাপারে অনেকগুলো লজিক দেখাচ্ছেন, রিজন দেখাচ্ছেন। দ্য প্রাইমারি রিজন ইজ দ্য আইডিয়া অফ ট্র্যাডিশন অ্যান্ড দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ পোয়েট্রি। এবং এর ভেতরে প্রাইমারি যে আইডিয়াটা তিনি দেখাচ্ছেন, বা প্রাইমারি যে রিজনটা দেখাচ্ছেন, সেটা হচ্ছে তাদের যে রীতিনীতি, প্রথা, ট্র্যাডিশন, কাস্টম, সেটা। এবং হিস্টোরিক্যাল যে কনটেক্সট অফ পোয়েট্রি, পোয়েট্রির যে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার, সেগুলোকে তিনি সামনে নিয়ে আসতেছেন। সেগুলোর কারণে তিনি এই রিফ্লেক্টিভ পোয়েটদের প্রতি তিনি, তার একটা ঝোঁক রয়েছে, তাদেরকে তিনি অধিকতর পছন্দ করতেছেন। Eliot believes that a reflective poet is more connected to the rich tradition of literature, drawing inspirations uh, from the past and incorporating it into their work. এলিয়ট বিশ্বাস করেন যে রিফ্লেক্টিভ পোয়েটরা অনেক বেশি রিচ ট্র্যাডিশন, মানে লিটারেচারের যে তোমার ঐতিহ্য, অনেক উন্নত ঐতিহ্যের সাথে তারা মূলত কানেক্টেড থাকে। তারা ইন্সপিরেশন নেয় অতীত থেকে, এবং ইনকর্পোরেটিং ইট, ওই অতীতের অভিজ্ঞতাগুলোকে তারা বর্তমানে তাদের কাজের ভেতরে তারা তুলে ধরে, বা তাদের কাজের মাধ্যমে তারা সে কাজের সাথে সেগুলোকে যোগ করে। মানে এটা একটা কারণ আর কি। দ্য রিফ্লেক্টিভ পোয়েট অ্যাকর্ডিং টু এলিয়ট হ্যাজ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য কন্টিনিউইটি অফ লিটারারি হিস্ট্রি। আমাদের এলিয়টস এর মতে যে রিফ্লেক্টিভ পোয়েট যারা যারা রয়েছে, তাদের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে লিটারারি হিস্ট্রির, যে যখন থেকে চলতেছে তখন থেকে আজ পর্যন্ত তাদের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারা খুব ভালো বোঝে ইতিহাসটাকে। দে এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ক অফ দেয়ার প্রেডিসেসর্স, লার্ন ফ্রম দেম, অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য অনগোয়িং কনভারসেশন উইদিন দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি। তারা তাদের যে পূর্বপুরুষ, তাদের আগের যে কবি যারা রয়েছে, তাদের যে রাইটিং গুলি, সেগুলোর সাথে এঙ্গেজ থাকে, সেগুলোকে তারা অনেক পড়াশোনা করে, তাদের থেকে তারা শিখে, লার্ন ফ্রম দেম, তাদের থেকে তারা শিখে, এবং অবদান রাখে এই যে অনগোয়িং কনভারসেশন উইদিন দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি, পোয়েট্রির যে চলমানতা, পোয়েট্রির যে সামনের দিকে এগোচ্ছে, এই যে এগিয়ে যাওয়াটা, সেই জায়গাটায় তারা অবদান রাখে। তার মানে কি বলতেছে, তারা অতীতের রাইটিং গুলো পড়ে, সেখান থেকে শিখে, এবং বর্তমানে বা সামনে যে রাইটিং গুলো আসতেছে সেগুলোতে তারা অবদান রাখে, মানে তারা কবিতা লিখে। দিস কানেকশন টু ট্র্যাডিশন adds depth and substance to their writing, creating a more meaningful and enduring impact. এই যে কানেকশনটা, তারা অতীতের যে ট্র্যাডিশনের সাথে তাদের যে কানেকশনটা, এটা একটা গভীরতা অ্যাড করে থাকে, অ্যাড ডেপথ, মানে তাদের রাইটিং এর ভিতরে একটা গভীরতা অ্যাড করে থাকে, অ্যান্ড সাবস্ট্যান্স টু দেয়ার রাইটিং, তাদের রাইটিং এর অনেক এলিমেন্ট এখান থেকে তারা যুক্ত করে, অ্যান্ড ক্রিয়েটিং এ মোর মিনিংফুল অ্যান্ড এন্ডিউরিং ইম্প্যাক্ট। এবং পরবর্তী যে তারা যে কবিতাগুলো লেখে, এগুলোর মাধ্যমে কবিতার যে এরিনা, হ্যাঁ, কবিতার যে ইতিহাস, সেইখানে তারা অনেক মিনিংফুল এবং অনেক লং লাস্টিং ইম্প্যাক্ট রাখতে সক্ষম হয়।
ধরো তুমি একটা কিছু করতে যাচ্ছ, একটা তুমি আন্দোলন করতে যাচ্ছ। তুমি যদি আন্দোলনের অতীতটা না জানো, ধরো একটা আন্দোলন অনেক দিন ধরে হয়ে আসতেছে, 1 বছর ধরে। এখন ওই আন্দোলনের অতীতটা যদি না জানো, হঠাৎ করে গিয়ে আন্দোলনে সামিল হও, তাহলে কি তুমি বুঝতে পারবা কিসের জন্য আন্দোলন করতেছো, কেন করতেছো, সামনে কি কি করতে হবে আন্দোলনটা সফল করতে গেলে? এটা তুমি পারবা না। ঠিক এরকমই কবিরা, কবি লিখে অতীতের রাইটারদের রাইটিং সম্পর্কে যদি তাদের পড়া না থাকে, ইতিহাসটা যদি না জানা থাকে, রাইটিং এর ইতিহাস, পোয়েট্রির ইতিহাস, তাহলে তো তারা ভালো লিখতে পারবে না। তো এটাই বলতেছে। Eliot suggests that the intellectual poet might become detached from tradition, often being more concerned with novelty and originality. এলিয়ট তিনি সাজেস্ট করতেছেন যে ইন্টেলেকচুয়াল পোয়েট যারা রয়েছে তারা ডিটাচড থাকতে পারে ট্র্যাডিশন থেকে। হুম, কবিতার যে ঐতিহ্য, রীতিনীতি, ট্র্যাডিশন, সেখান থেকে তারা হয়তোবা তাদের অ্যাটাচমেন্ট নাই, সেটা থেকে তারা দূরে রয়েছে। এটা কেন রয়েছে? অফেন বিং মোর কনসার্নড উইথ নোভেলটি অ্যান্ড অরিজিনালিটি, অর্থাৎ পোয়েট্রির আভিজাত্যতা, পোয়েট্রির আহ, আদিমতা বা অরিজিনালিটি, এইটাকে মেনটেন করতে গিয়ে তারা অনেক সময় পোয়েট্রির যে ফ্লো, সেই ফ্লো এর থেকে তারা ডিটাচড হয়ে যায়। দিস ডিটাচমেন্ট, হি আর্গুস, can lead to a lack of depth and a failure to build upon the collective wisdom of literary history. এই যে তারা তোমার আলাদা হয়ে রয়েছে, পোয়েট্রির যে মেইন ফ্লো সেটা থেকে যারা ডিটাচড রয়েছে, এইটার ফলে কি হয়, তাদের কবিতার ভেতরে ডেপথটা থাকে না, ডেপথটা হারিয়ে ফেলতে পারে তারা। এমনকি লিটারেরি হিস্ট্রি সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তারা ব্যর্থ হয়। কালেকটিভ একটা উইজডম তারা তৈরি করতে পারে না, এবং তারা ফেলিয়ার হয়। দ্য ইন্টেলেকচুয়াল পোয়েট মে ফোকাস টু মাচ অন দ্য অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড থিওরিটিক্যাল, losing losing touch with the human experiences, and make poetry relatable and timeless. ইন্টেলেকচুয়াল পোয়েটরা তারা ফোকাস করে থাকে খুব বেশি মাত্রায় অ্যাবস্ট্রাক্ট এবং থিওরিটিক্যাল বিষয়গুলোর উপরে। অ্যাবস্ট্রাক্ট বিষয় ওই যে লাভ, ফেইথ, সোল, ডেথ, এগুলো যেগুলো আসলে মানুষ সেন্স দিয়ে শুধু বুঝতে হয়, ধরতে পারে না, ছুঁইতে পারে না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এইগুলোর উপরে তারা ফোকাস করে থাকে এবং অনেক বেশি থিওরির উপরে ফোকাস করে থাকে, এবং এর ফলে যেটা হয়, লসিং টাচ, তারা টাচ, হিউম্যান এক্সপেরিয়েন্সের সাথে যে কবিতার বা রাইটিং এর যে একটা টাচ থাকতে হয়, এটাকে তারা হারিয়ে ফেলে। দ্যাট মেক্স পোয়েট্রি রিলেটেবল অ্যান্ড টাইমলেস। এবং এই হিউম্যান এক্সপেরিয়েন্সের সাথে যদি টাচ থাকে, তবেই একটা পোয়েট্রি রিলেটেবল হয় এবং টাইমলেস হয়, মানে টিকে থাকে অনেক দিন, এবং অনেক সময়ের সাথে এটাকে রিলেট করা যায়। তোমার কালোত্তীর্ণ হতে পারে। কিন্তু যদি এটা না থাকে, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট এবং থিওরিটিক্যাল হয়, তাহলে হিউম্যান এক্সপেরিয়েন্সের সাথে যদি টাচ না থাকে, তাহলে এটা বেশি দিন টিকবে না। তো ইন্টেলেকচুয়াল পোয়েটদের ক্ষেত্রে এই কাজটাই ঘটে থাকে। এলিয়ট অলসো emphasizes the importance of emotion and personality in poetry. এলিয়ট আরো জোর দিয়ে থাকেন যেটার উপরে, সেটা হচ্ছে যে ইমোশনের গুরুত্বের উপরে, এবং পোয়েট্রির ভেতরে পার্সোনালিটির যে বিষয়টা, সেটাকে, মানে পোয়েট্রিতে কবি তার নিজেকে পোয়েট্রির ভিতরে সামিল করবেন, নিজের আবেগ অনুভূতি নিয়ে আসবেন, এটার উপরেও তিনি গুরুত্ব আরোপ করে থাকেন। হি contends that the reflective poet, by exploring into personal experiences and emotions, brings a genuine and authentic voice to their work. তিনি এখানে বলেন যে রিফ্লেক্টিভ পোয়েট যারা রয়েছে, তারা তাদের রাইটিং এর ভেতরে তাদের নিজেদের পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং ইমোশনগুলোকে এক্সপ্লোর করার কারণে তাদের রাইটিং গুলো অনেক বেশি জেনুইন হয় এবং অনেক বেশি অথেন্টিক হয়। তাদের যে ভয়েস টু দেয়ার ওয়ার্ক, তাদের অথেন্টিক ভয়েস থাকে তাদের রাইটিং এর ভেতরে, মানে তাদের কথা থাকে, তিনি যা বুঝতেছেন সেই যে কথাগুলোই থাকে। দিস অথেন্টিসিটি রিজনেটস উইথ রিডার্স অন এ ডিপার লেভেল, ক্রিয়েটিং এ কানেকশন দ্যাট ট্রান্সেন্ডস টাইম অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস। বলা হচ্ছে এই যে অথেন্টিসিটি, এই যে একটা, বলতে পারো যে হচ্ছে
পাঠকদের সাথে তার যে একটা সংযোগ, মানে এই যে বলতে অথেন্টিসিটি রিজনেটস উইথ রিডার্স অন এ ডিপার লেভেল। অথেন্টিসিটির বাংলা কি একটু দেখে আসি। আমরা তো অথেন্টিক অথেন্টিকই করি, কিন্তু অথেন্টিসিটির বাংলাটা কি? সত্যতা, বিশ্বাসযোগ্যতা, কৃত্রিমতা, অকৃত্রিমতা, নিজস্বতা। আচ্ছা, আমরা একটা ধরি আর কি এখানে, দ্য অথেন্টিসিটি রিজনেটস, এই যে নিজস্বতা, এই যে কবি যে তার নিজের আবেগ অনুভূতি যেটা তিনি রাইটিং এর ভেতরে দিচ্ছেন, এই নিজস্বতা রিজনেটস উইথ রিডার্স অন এ ডিপার লেভেল। বলা হচ্ছে এই যে নিজস্বতা, এটা পাঠকদের সাথে একটা গভীর হচ্ছে তোমার কি বলে, গভীর একটা স্তরে পাঠকদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারে আর কি। মানে এক কথায় পাঠকরা কবির মনের সাথে যে একটা সম্পর্ক, সে সম্পর্কটা স্থাপন করতে পারে, ক্রিয়েটিং এ কানেকশন অ্যান্ড ট্রান্সেন্ডস টাইম অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস। এতে করে আহ, একটা কানেকশন তৈরি হয় রিডারদের মনের সাথে, এবং যেটা একটা রাইটিংকে তোমার ট্রান্সেন্ডস টাইম বলতে কালোত্তীর্ণ করে, অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস, এবং কালচারাল ডিফারেন্স থাকা সত্ত্বেও এটা হচ্ছে তোমার রাইটার এবং রিডারের মনের ভেতরে একটা সংযোগ তৈরি হয়। স্যার অথেন্টিসিটি মানে নিজস্বতা হবে না মনে হয়, এটা স্যার নির্ভরযোগ্য নির্ভেজাল আর কি, ওইটা ছিল মনে হয়। হ্যাঁ, অনেকগুলি আছে এখানে, আমরা যে কোনো একটা ইয়ে করতে, বিশ্বাসযোগ্যতা বলতে পারি। বিশ্বাসযোগ্যতা, তারপরে এটা এটা বেশি যায় মনে হয়, বিশ্বাসযোগ্যতা। কিন্তু এখানে আমরা যদি এই জায়গার কথা বলি, তা এই আগের সেন্টেন্সের সাথে যদি মেলাই, তাহলে দেখবো যে এখানে নিজস্বতা। নিজস্বতা কার নিজস্বতা? রাইটারের নিজস্বতা। দেখো এখানে বলতেছে যে আমাদের বলতেছে যে রিফ্লেক্টিভ পোয়েটরা তাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং ইমোশন গুলোকে তাদের কবিতার ভেতরে এক্সপ্লোর করেন। এতে করে তাদের কবিতাগুলো অনেক বেশি জেনুইন হয় এবং অথেন্টিক ভয়েস হয়। আর তাদের কথাগুলোই ওর ভেতরে আসে, তাদের নিজস্ব ভয়েস গুলো ওখানে আসে। এবং এই যে নিজস্বতা, এই যে সে তার নিজেকে কবিতার ভেতরে নিয়ে আসলেন, এর ফলে সর্বযুগে সর্বকালের হচ্ছে রিডারদের সাথে তার একটা মনোসংযোগ তৈরি হয় তার রাইটিং এর মাধ্যমে। তো এই অর্থে আমি বলতেছি যে এটা হচ্ছে নিজস্বতা। মানে রাইটার তার নিজেকে, যে নিজের আবেগ অনুভূতি যেহেতু যখন কবিতার ভেতরে উপস্থাপন করতেছেন, তখন তার আবেগ অনুভূতির সাথে তিনি যেহেতু একজন হিউম্যান, আজ থেকে 200 বছর পরের মানুষও হিউম্যান, সুতরাং হিউম্যানদের যে নেচার অনুযায়ী হিউম্যানদের আবেগ অনুভূতি প্রায় একই রকম। সুতরাং তাদের মনের ভেতরে একটা আবেগ অনুভূতির দিক থেকে একটা কানেকশন তৈরি হবে। সেটাই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তোমরা এটা তোমাদের মতো করেও এক্সপ্লেইন করতে পারো। কারণ হচ্ছে তোমরা ফোর্থ ইয়ার মানে কি, আর 6 মাস পরে তোমরা নিজেরাও হচ্ছে এক একজন বিসিএস দেওয়ার মতো যোগ্য হয়ে যাবে। তার মানে বোঝো তোমাদের তো একজন এক একটা নিজস্ব এক্সপ্লেনেশন থাকবেই, আছেই। তো আমি আমার মতে আমার এরকমটা মনে হয়েছে, আগের সেন্টেন্সের সাথে মিলিয়ে এরকমটা মনে হয়েছে। তো তোমাদের যদি মনে হয় যে না এখানে অন্যটা হতে পারে, তো ওয়েলকাম, এটাও তুমি মানে অ্যাপ্লাই করতে পারো। না স্যার ঠিক আছে, আপনার ঠিক আছে, সমস্যা নেই স্যার। না না, আমি ওই অর্থে বলতেছি না, এর ডিফারেন্ট এক্সপ্লেনেশন হতেই পারে, কারণ ওই যে বললাম না যে না স্যার, আপনি যে গুগলে সার্চ দিলেন না, ওইখানে আমি হ্যাঁ। মনে হচ্ছে আপনি ভুল দেখছেন, নিজস্বতা না, ওইখানে নির্ভেজাল ছিল আর কি। ও আচ্ছা, যাই হোক, ওই হচ্ছে মানে আমি আমি এটা সবসময় স্বীকার করি যে যখনই তুমি থার্ড ইয়ারের শেষে চলে গেলা, মানে হয়তো থার্ড ইয়ার পরীক্ষার আর 3 মাস বাকি আছে, তখন থেকে শুরু করে তুমি একজন হচ্ছে তখনই তুমি বিসিএস দেওয়ার যোগ্য। তোমার আর একজন বিসিএস পরীক্ষা দেওয়ার ব্যক্তির মধ্যে তেমন কোনো তফাৎ নেই। হ্যাঁ, প্রিপারেশন লেভেলে পার্থক্য থাকতে পারে, কিন্তু বোঝাপড়ার ক্ষেত্রে তখন আর পার্থক্য থাকে না থার্ড ইয়ারের শেষের দিকে। থার্ড ইয়ারের শুরুর দিকে কিন্তু আবার ওইটা হয় না, তখন ওই যে ওই আমি যেটা সবসময় বলে থাকি যে থার্ড ইয়ারটা হচ্ছে অনার্স লাইফের যৌবনকাল। এটা শুরুর দিকে একটু বয়ঃসন্ধি বয়ঃসন্ধি ভাব থাকে, আর শেষের দিকে গিয়ে একটু বড়ত্ব বড়ত্ব চলে আসে। তো তোমরা তো থার্ড ইয়ার ক্রস করে ফোর্থ ইয়ারের শেষের দিকে, সুতরাং তোমাদের নিজস্ব একটা এক্সপ্লেনেশন থাকবে, এটা স্বাভাবিক এবং এটাই থাকা উচিত। আচ্ছা, এবার আসো আমরা তাহলে পরের লাইনে চলে যাই। দ্য ইন্টেলেকচুয়াল পোয়েট ইন এলিয়টস ভিউ
prioritizes the cleverness and intellectual prowess over genuine emotion. ইন্টেলেকচুয়াল পোয়েট যারা থাকে তারা এই তাদের এলিয়ার্সের মতে আর কি, তারা তাদের ক্লেভারনেস এবং ইন্টেলেকচুয়াল যে প্রোনেস সেটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে জেনুইন ইমোশনের চাইতে। মানে এক কথা, তাদের কবিতা হইতে হবে অনেক কঠিন, অনেক জ্ঞান, নিজেদেরকে অনেক জ্ঞানী হিসেবে উপস্থাপন করতে হবে। এই জিনিসগুলোকে মূলত তারা বেশি উপস্থাপন করে। তাদের চতুরতা থাকতে হবে তাদের রাইটিং এ, এটা তারা প্রাধান্য দেয়। এবং তাদের ইন্টেলেকচুয়াল প্রোনেস, ইন্টেলেকচুয়াল যে দক্ষতা, বুদ্ধিভিত্তিক যে দক্ষতা, সেটা থাকতে হবে, এটাকে তারা বেশি প্রায়োরিটাইজ করে জেনুইন ইমোশনের চাইতে। জেনুইন ইমোশনকে তাদের কবিতায় তারা অত বেশি প্রাধান্য দেয় না। দিস ক্যান রেজাল্ট ইন পোয়েট্রি দ্যাট ফিলস cold and inaccessible, lacking the emotional resonance that makes poetry a powerful form of expression. বলা হচ্ছে এর ফলে যেটা ঘটে থাকে যে পোয়েট্রি গুলো ফিলস কোল্ড, পোয়েট্রি দ্যাট ফিলস কোল্ড অ্যান্ড ইনঅ্যাক্সেসেবল, অর্থাৎ পোয়েট্রি গুলো অনেক গুরুগম্ভীর হয়ে থাকে এবং ইনঅ্যাক্সেসেবল, মানে সবাই বুঝতে পারে না, সবাই পোয়েট্রির ভেতরে ঢুকতে পারে না, যেন প্রবেশ করতে পারে না। ল্যাকিং ইমোশনাল রিজনেন্স, এবং এর ভেতরে ইমোশনাল ব্যাপার স্যাপার থাকে না, দ্যাট মেক্স পোয়েট্রি এ পাওয়ারফুল ফর্ম অফ এক্সপ্রেশন, এবং এইটা কবিতাকে অনেক শক্তিশালী একটা ফর্ম অফ এক্সপ্রেশনে তৈরি করে। মানে তিনি বলতেছেন না যে এই ধরনের কবিতা ফালতু, সেটা বলতেছেন না, ইন্টেলেকচুয়ালও থাকতে হবে, কিন্তু আমাদের কবি তিনি রিফ্লেকটিভ, যে কবিতার ভেতরে হচ্ছে মানুষের বা কবির রাইটারের নিজস্বতা, রাইটারের আবেগ অনুভূতি ফুটে উঠেছে, রিফ্লেক্ট করেছে, সেটাকে তিনি বেশি পছন্দ করতেছেন। আচ্ছা, Eliot's preferences for the reflective poet is also linked to his belief in the role of poetry as a means of communication. এলিয়ট যে রিফ্লেক্টিভ পোয়েটদেরকে প্রেফারেন্স করতেছেন, তিনি যে অধিকতর পছন্দ করতেছেন, এটার আরেকটা সংযোগ রয়েছে তার বিশ্বাসের সাথে। তিনি বিশ্বাস করেন যে পোয়েট্রির একটা ভূমিকা রয়েছে কমিউনিকেশনের বা যোগাযোগের একটা মাধ্যম হিসাবে। He says poetry as a way for individual to communicate their innermost thoughts and feelings with others. তিনি দেখেছেন পোয়েট্রিকে একটা মাধ্যম হিসেবে, একটা রাস্তা হিসেবে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে টু কমিউনিকেট দেয়ার ইনারমোস্ট থট, মানে ওই রাইটারের নিজের মনের ভেতরের তার ফিলিংসের সাথে অন্য একজনের মনের ফিলিংস, তার মনের ভেতরের থটের যে কমিউনিকেশনটা ঘটবে, এইটার একটা মাধ্যম হচ্ছে এই পোয়েট্রি। অর্থাৎ রিডার এবং রাইটার, পোয়েট এবং পোয়েট্রি যে রিডার, এই দুইজনের মনের ভেতরে যে একটা কানেকশনটা ঘটবে, এইটার মাধ্যম হিসেবে তিনি দেখেছেন পোয়েট্রিকে। তোমরা যদি ফার্স্ট ইয়ারের ওই যে ড্যাফোডিল কবিতার কথা চিন্তা করো, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ওই কবিতা পড়ে দেখবা যে খুব মজা লেগেছে। যদি তুমি অবশ্যই পোয়েটিক হয়ে থাকো আর কি, পোয়েটিক ফিলিংস না থাকলে কিন্তু এটা মজা পাওয়া না। যে একজন পোয়েট রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে, একটা লেকের ধার দিয়ে ওয়াকওয়ে ধরে, লেকের ধার দিয়ে যাওয়ার সময় তিনি অনেকগুলি ড্যাফোডিল ফুল দেখলেন। ড্যাফোডিল ফুলগুলো বাতাসে নড়তেছে, তার মনে হয়েছে যে এই ফুলগুলো তার সাথে সাথে যেন মানে তার সাথে যেন হচ্ছে সঙ্গ দিচ্ছে, তার তার জোকান কোম্পানিতে পরিণত হয়ে গেছে। তো ওইটা পড়ে তোমার যদি ভালো লেগে থাকে, তার মানে তুমি হচ্ছে পোয়েটিক মাইন্ডের। এবং পোয়েটিক মাইন্ড যখনই তুমি তোমার নিজস্ব আবেগ অনুভূতিকে নাড়া দিচ্ছে, ওই আবেগ অনুভূতিটা, তখনই কিন্তু দেখবা যে তোমার হচ্ছে তোমার সাথে ওই কবির একটা মনের সংযোগ ঘটতেছে কবিতার মাধ্যমে। The reflective poet, by drawing from personal experiences, communicates a more sincere and relatable message, fostering a deeper connection with the audience. রিফ্লেক্টিভ পোয়েট যারা রয়েছে, তারা বাই ড্রয়িং ফ্রম পার্সোনাল এক্সপেরিয়েন্সে, তার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছুই নিয়ে আসেন তার কবিতার ভেতরে, এবং এটার মাধ্যমে কি করে থাকেন, কমিউনিকেটস এ মোর সিনসিয়ার অ্যান্ড রিলেটেবল মেসেজ। তারা অনেক সিনসিয়ার এবং রিলেটেড বা রিলেটেবল, রিলেটেবল আর কি, যেগুলোকে আমরা বর্ণনা করতে পারি, এরকম বর্ণনা করা যায় এরকম কিছু মেসেজ হচ্ছে মেসেজের সাথে তারা কমিউনিকেট করে থাকে। ফস্টারিং এ ডিপার কানেকশন উইথ দ্য অডিয়েন্স, এবং এর ফলে তারা অডিয়েন্সের সাথে আরো ভালো একটা কানেকশনকে তারা লালন করে বা ফস্টার করে থাকে। মানে এক কথায় রিডারের সাথে এই জাতীয় পোয়েটদের একটা কানেকশন তৈরি হয় তার কবিতার মাধ্যমে।
আর যদি তুমি ইন্টেলেকচুয়াল পোয়েট হও তাহলে তোমার সাথে রিডারদের অত কানেকশন তৈরি হবে না। যেমন তোমাকে যদি বলা হয়, তোমরা তো অবশ্যই টি এস এলিয়টের কবিতাগুলি পড়েছো, তাই না? টি এস এলিয়টের, তারপরে আর কার রয়েছে, যদি তোমাকে বলা হয় ড্রাইডেন, পোপ, এদের কবিতাগুলি পড়েছো, তোমাকে যদি বলা হয় যে উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে আহ ওয়ার্ডসওয়ার্থ, তারপরে জন ডান, আর ধরো রাখা হলো আরেকজনকে, তো এদের কবিতা বেশি ভাল লাগে নাকি ড্রাইডেন, পোপ, টি এস এলিয়ট, এদের কবিতা বেশি ভাল লাগে? তুমি এক কথাই বলবা ওদের কথা, রোমান্টিক পোয়েটদের কথা। কেন বলবা? কারণ ওদের কবিতাগুলো সহজ, আবেগ অনুভূতির আছে, ওখানে প্রেম প্রেম ভাব আছে। হ্যাঁ, ওই জন্য ওটার কথা বলবো। বাট যদি তোমাকে বলা হয় যে ওয়েস্টল্যান্ড কবিতাটা কেমন, তখন তুমি এটাকে, না এটা ভাল লাগেনি, এটাই বলবা। তারপরে হোয়েন লিল্যাক্স ব্লুম ইন দ্য ডোরইয়ার্ড, ওই কবিতাটা কেমন, তোমার বলবো যে এটা ভাল লাগেনি। কারণ কি, ওগুলোতে তো জ্ঞানের বিষয় রয়েছে, ওই জন্য। তো ওই জন্য মানুষ, মানে কবিরা মূলত তার সহজ কবিতার মাধ্যমে রিডারদের সাথে কমিউনিকেট করে থাকে, করতে পারে। এবং যারা করতে পারে তারাই, সেই সমস্ত রাইটাররাই মূলত আমাদের প্রিয় হয়। হ্যাঁ, এখানে অনেক রিডাররাও আছে যারা হচ্ছে কঠিন কবিতা পছন্দ করে, তাদের ক্ষেত্রে সেটা আলাদা। ইন শর্ট, সংক্ষেপে, টি.এস. এলিয়ট distinguished between the intellectual poet and reflective poet based on their approach to tradition, emotion, authenticity, and the role of poetry as form of communication. সংক্ষেপে আমরা যদি বলি তাহলে টি.এস. এলিয়ট তিনি এখানে ইন্টেলেকচুয়াল পোয়েট এবং রিফ্লেক্টিভ পোয়েটদের ভিতরে একটা পার্থক্য তৈরি করেছেন। তাদের ট্র্যাডিশনের প্রতি তাদের অ্যাপ্রোচ, তাদের মনোভাবের উপরে বেস করে, ইমোশনাল অথেন্টিসিটি, কবিতার ভিতরে তারা তাদের নিজেদের ইমোশন গুলোকে কতটুকু ঢেলে দিচ্ছেন সেটার ব্যাপার নিয়ে, এবং রোল অফ পোয়েট্রি এবং কমিউনিকেশন তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ এই কমিউনিকেশন কাদের সাথে, বন্ধু বন্ধু না কিন্তু, পোয়েট এবং রিডার, এই দুইটার ভেতরে কমিউনিকেশন তৈরি করার, এই দুইজনের মনের ভেতরে কমিউনিকেশন তৈরি করার ক্ষেত্রে পোয়েট্রি মিডিয়াম হিসেবে যে ভূমিকাটা পালন করে, সেই দিক দিয়ে তিনি এই পার্থক্যগুলো দেখাচ্ছেন। He leans towards the reflective he leans towards the reflective poet, appreciating their connection to literary tradition, genuine emotional expressions, and their ability to communicate with readers on a profound level. তিনি মূলত এই রিফ্লেক্টিভ পোয়েটদের প্রতি ঝুঁকে যাচ্ছেন বা তাদেরকে সমর্থন করতেছেন, এবং অ্যাপ্রিসিয়েটিং দেয়ার কানেকশন টু লিটারেরি ট্র্যাডিশন, এবং সাহিত্যের যে ট্র্যাডিশন, যে ভাবধারা, যে জেনুইন ইমোশনাল এক্সপ্রেশন রয়েছে, এবং তাদের যে রিডারদের সাথে তারা যে খুবই গভীর একটা সম্পর্ক মেনটেন করতে পারতেছেন, কানেক্ট করতে পারতেছেন, এইগুলোর উপরে বেস করে তিনি মূলত এই রিফ্লেক্টিভ পোয়েটদের প্রতি তিনি ঝুঁকে যাচ্ছেন আর কি। For Eliot, it is the reflective poet who carries forward the rich legacy of poetry. এলিয়টসের মতে রিফ্লেক্টিভ পোয়েট্রাই মূলত পোয়েট্রির যে লেগাসি সেটা মেনটেন করে, বা সেটা সামনের দিকে তারা বহন করে নিয়ে যাচ্ছে, ক্রিয়েটিং ওয়ার্কস দ্যাট স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম। এবং তারা এমন কিছু তৈরি কাজ করতেছেন যেটা সময়ের পরীক্ষাকে উত্তীর্ণ করে যাচ্ছে। টেস্ট অফ টাইম বলতে সময়ের পরীক্ষা, সময়ের পরীক্ষা পাশ হয়ে যাচ্ছে, এটাই বলতেছেন আর কি। যেমন ওই যে আমি একটু আগে যেটা উদাহরণ দিলাম, টি এস এলিয়টের কবিতা তোমরা অনার্স কমপ্লিট করার পরে কয়জনে মনে রাখবা? মনে থাকবে না। এখন পড়ার মধ্যে আছো, মনে থাকবা, বাট বুড়ো হয়ে গেলেও তোমার ওয়ার্ডসওয়ার্থের কবিতার কথা মনে থাকবে, তোমার শেক্সপিয়ারের কবিতার কথা মনে থাকবে, জন ডানের কবিতার কথা মনে থাকবে তোমার, উইলিয়াম ব্লেক, শেলি, কিটস, এদের কবিতার কথা মনে থাকবে। কিন্তু 1 বছর 2 বছর পরে তুমি আর বলতে পারবে না যে ওয়েস্টল্যান্ডের ভেতরে কি আছে, হোয়েন লিলেক্স ব্লুম ইন দ্য ডোরিয়াড, ওটাতে কি আছে, এগুলো তুমি আর বলতে পারবে না, কারণ ওইগুলো তোমার মনে দাগ কাটেনি, তোমার আবেগ অনুভূতির সাথে যায়নি, মিলেনি, এই জন্য। আর রিফ্লেক্টিভ পোয়েট যারা, তাদের ক্ষেত্রে এটা মিলে, তারা রিডারদের মনের সাথে নিজেদের কবিতার মাধ্যমে একটা যোগাযোগ স্থাপন করতে পারে, এই জন্য এরা হচ্ছে টেস্ট অফ টাইমকে মেনটেন করে যেতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আরেকটা রাইটিং, আমি এটারও নোটটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একটু পড়াশোনা করো। তোমাদের যাদের, আমি সবসময় বলে থাকি যে যাদের রেজাল্ট একটু খারাপ রয়েছে তারা একটু বেশি বেশি পড়ো, আর যাদেরটা ভালো রয়েছে, 3 আপ বা 2.75 এর ওপরে, তারা অত বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, তারা চাকরি বাকরির পরীক্ষা নিয়ে চিন্তা করো। ফোর্থ ইয়ার শেষে গিয়ে তোমার রেজাল্ট কেউ কোনোদিন জিজ্ঞাসা করবে না। তখন তুমি কি করো, কি চাকরি, এটাই তোমাকে জিজ্ঞাসা করবে। তো সবসময়ের জন্য খুব বেশি রেজাল্টের উপর ফোকাস করতে গিয়ে চাকরি বাকরির চিন্তা ভাবনা যেন মন থেকে হারিয়ে না যায়।
আর যারা যারা বিজনেস করবে, বিজনেসের চিন্তা ভাবনা তো আলাদা, বিজনেস ক্ষেত্রটা আলাদা, সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম। বাট যাদের চাকরি করতে হবে, সরকারি চাকরি করতেই হবে, তো তাদের ক্ষেত্রে তারা একটু ওইভাবে সিরিয়াস হবে। আচ্ছা, তোমাদের কিছু বলার থাকলে বলো। আর আগামীকালকেও তোমাদের ক্লাস আছে। আগামীকালকে রাত 9টায় হবে তোমাদের ক্লাস। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো তাহলে, আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।